প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন তারকা কথন। ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের এই পর্বে আপনাদের শুভেচ্ছা। আমাদের এই আয়োজন শিল্প সাহিত্য অঙ্গনের, ক্রীড়া অঙ্গনের সকল অঙ্গনের তারকাদের নিয়ে, তাদের কেন্দ্র করেই আয়োজন হয়। তাদের যে কোনো ভালো সংবাদে যেমন আমরা আনন্দিত হই, তেমনি তাদের খারাপ সময়, তাদের বেদনার সংবাদ বা বেদনার সময় সবকিছু আমাদেরকেও ব্যথিত করে। সবথেকে বেশি ব্যথিত করে কোনো তারকা, কোনো শিল্পীর বিয়োগ। এমন একটি খবর দিয়ে আসলে আজকে তারকা কথনের এই আয়োজন আমাদের শুরু করতে হচ্ছে, সেজন্য আমরা শোকাহত। প্রিয় দর্শক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন। তার আত্মার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জানাই চ্যানেলের পরিবারের পক্ষ থেকে। তাকে ঘিরে আজকে আলোচনা হবে, তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করব, স্মরণ করব। সেই সাথে চলছে আমাদের অমর একুশে বইমেলা, ভাষার মাস, আমাদের বইয়ের মাস। বইয়ের গল্প আমরা শুনবো। এই উদ্দেশ্যে যারা আজ আমাদের মাঝে আছেন, চলুন তাদের সাথে আগে পরিচয় করিয়ে দিই। সাথে আছেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, সাথে রয়েছেন প্রকাশক মনিরুল ইসলাম, অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী, এবং সাথে রয়েছেন লেখক এবং আবৃত্তি শিল্পী শিমুল পারভিন। আপনাদের তিনজনকে শুভেচ্ছা। আজকে গল্পটা আসলে ভেবেছিলাম যে আমরা হয়তো অনেক আনন্দ করে শুরু করব, নতুন গল্প দিয়ে শুরু করব, কিন্তু শুরুতে আসলে এমন একজন মানুষকে আমরা হারিয়েছি, তাকে নিয়ে কথা না বললেই আমাদের আসলে সম্ভব নয়, তাকে স্মরণ না করে আমরা থাকতে পারি না। তবে আমাদের জন্য আরও একটি ব্যাপার হচ্ছে, তিনি আমাদেরকে আসলে যা দিয়েছেন, শিল্পী চলে যাওয়া মানেই তো তাকে সর্বাধিক আমরা হারিয়ে ফেলছি তা না, তারা কি দিয়েছেন সেটি আসলে হয় আমাদের আলোচনার বিষয়। এটি আমরা শুনতে চাই, তাকে আমরা কীভাবে স্মরণে রাখবো, তার কাজগুলো কেমন ছিল। মতিন রহমান, শুরুতে আপনার কাছে শুনবো তাকে নিয়ে। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে আর কি চলচ্চিত্র শিক্ষার যে আপনার যদি প্রাথমিক ধারা যখন শুরু হয়, সেটা হলো 1973-74 সালে। তখন কিন্তু কোনো ইনস্টিটিউট ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো রকমই শিক্ষক এই পরিকল্পনা ছিল না বা শিক্ষা ব্যবস্থা ছিল না। এই প্রথম আমি যদি বলি সাউথ ইস্টে, সেই প্রথম স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় তার ভেবেছিল যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছেলেদেরকে শিক্ষিত করতে পারি কিনা আর কি, সিনেমা, টেলিভিশন এবং নানা গণমাধ্যমের বিষয়গুলো। সে সময় একটা জিনিস খুবই লক্ষ্য করার ছিল যে আমরা ছাত্র পেলেও শিক্ষক পেতাম না আর কি। সেই যে দুর্যোগ এবং দুর্বল মুহূর্তে আমরা কয়েকজন শিক্ষককে পেলাম, যারা তখনও শিক্ষক হিসেবে নিজেদেরকে তৈরি করেনি। তারা জাস্ট পুনা ফিল্ম ইনস্টিটিউট, বুলগেরিয়ান ফিল্ম ইনস্টিটিউট, পোল্যান্ড থেকে তারা লেখাপড়া শিখে চলে আসছে আর কি। এই তাদের মাঝে অনেকের নাম আমরা হয়তো বলতে হবে, তাদের মাঝে একজন ছিল জাহিদুর রহমান অঞ্জন আর কি। জাহিদুর রহমান অঞ্জনকে সেই সময় আমরা ঠিক সেই সংকট মুহূর্তে আমরা পাই, যেহেতু তিনি পুনা ফিল্ম ইনস্টিটিউটে ডিরেকশন স্পেশালাইজেশন করে আসে। উনি এসে আমাদের সঙ্গে জয়েন করলে, তার সাথে পঙ্কজ বালি, তার সঙ্গে তানভীর মোকাম্মেল, মানজার হাসান মুরাদ, অনেকের নাম, প্রচুর নাম। এবং আমি যদি বলি যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার যে যাত্রাটা ইনারদের হাত দিয়ে শুরু হলো আর কি। তো জাহিদুর রহমান অঞ্জন এমন একজন শিক্ষক ছিলেন, আমি তার একটা ব্যক্তি মানুষকে নানাভাবে বিচার করা যায়, পর্যালোচনা করা যায়। আমি শুধু শিক্ষক হিসাবে একটু কথা বলে নিই। এমন একজন পপুলার একজন শিক্ষক ছিলেন, যিনি আমাদের এখানেও ক্লাস নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী সময়ে যখন ফিল্ম টেলিভিশন হলো, ফ্যাকাল্টি খোলা হলো, সেখানেও ক্লাস নিচ্ছেন, বিসিটাই ক্লাস নিচ্ছেন, সেই আপনার দৃক গ্যালারিতে যে আপনার ওখানে ক্লাস নিচ্ছেন। মানে এই যে একটা মানুষ কখন জনপ্রিয় হয়, কখন তাকে দরকার মনে হয়, যখন তার শিক্ষকতা পেশায় নিজেকে এমনভাবে নিয়োজিত করলেন, ডেভোটেড করলেন, তখন সব জায়গায় তার একটা জরুরিভাবে আবশ্যিক শর্তে প্রয়োজন মূল্য। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। তাকে নিয়ে আসলে বললে আসলে শেষ হবে না, অনেক কিছুই বলা যায়। আমরা শুনবো পর্যায়ক্রমে। আমাদের সাথে আরো দুজন অতিথি আছেন, শিমুল পারভিন রয়েছেন। আমরা যেহেতু বইয়ের কথাই বলছিলাম আয়োজনের শুরুতে, যে অমর একুশে বইমেলা এবং আর 3 দিন আছে আসলে, তারপরে আমরা আবার প্রহর গুনবো কবে আমাদের এই বইমেলা আসবে। তো এই 3 দিনে আসলে আরো আমরা যারা যাবেন তারা নিশ্চয়ই বই ক্রয় করবেন, এবং আমরা জানি শিমুল পারভিন এখন পর্যন্ত আমাদের চমৎকার সব বই দিয়েছেন। এবারে তিনি আমাদের জন্য কি এনেছেন একটু শুনতে চাই। এবার আমার কথা প্রকাশ থেকে 2টি বই এসেছে, আবৃত্তিশীলন আর কবিতার বই পরিবর্তনের স্রোতে যায় ভেসে। এটি 25 নম্বর প্যাভিলিয়ন, ওখানে পাওয়া যাবে বই দুটো। আর একটি এসেছে সোমার চোখে নতুন বাংলাদেশ, এটি এসেছে প্রতিবিম্ব প্রকাশ থেকে। এটি শিশুতোষ গ্রন্থ, এটির 16-17 নম্বরের স্টলে। এই 3টি বই এবার আসলো। আমার 55, 56, 57 নম্বর বই হলো। 55, 56, 57, তার মানে
প্রতি বছরই বইমেলাতে আসলে বই প্রকাশ করা হচ্ছে এবং এছাড়াও বইয়ের সাথে যুক্ত থাকা হচ্ছে অনেক দিন ধরে। তো এই যে আপনি তো পেশায় একজন আইনজীবী, এই কমপ্লিকেশন, এরকম একটা জটিল পেশার সাথে লেখালেখির সংযোগ, আবৃত্তি করা, এই বিষয়টা কিভাবে ঘটালেন? আগে লেখক হয়েছি, পরে আইনজীবী হয়েছি। কারণ 11 সালে প্রথম বই মনির ভাইয়ের হাত ধরে এসেছিল অনন্যা থেকে, বাচিক শিল্পের প্রথম পাঠ। ওটিও আবৃত্তি, তারপর বিতর্ক, বক্তৃতা, উপস্থাপনা, নন্দন তত্ত্ব মিলিয়ে ওই বইটি ছিল 11 সালে। তারপরে প্রতি বছর বই বের হচ্ছে, আর লপেশে এসেছে আরও 5-6 বছর পরে। তো যদি বলা যায় আগে লেখক হয়েছি, পরে আইনজীবী হয়েছি, কোনোটার সাথে কোনো সমস্যা নেই। আর শিল্প সাহিত্য আইনি বিষয়গুলোর সাথে কোথায় যেন একটা মিল আছে, আসলে যোগসূত্র আছে কোথাও না কোথাও আর কি, ধারাগুলো বা ভিতরের এগুলো একই রকম। সত্যি তাই। মনিরুল ইসলাম, আপনার কাছে একটু শুনতে চাই, একজন প্রকাশকের ব্যস্ততা বইমেলা ঘিরে অনেক বেশি থাকে, এই বছর আপনার ব্যস্ততা কীরকম বা এবার প্ল্যানিং কেমন ছিল, কেমন যাচ্ছে? দেখুন, আমরা যখন প্রকাশ বই করি, এই মেলা শেষ হয়ে যাবে ঠিক মার্চ এপ্রিল, একটু আমরা বিরত থাকবো, আবার জুন থেকেই আমাদের পরিকল্পনা চলবে আমরা নেক্সট কি বই প্রকাশ করব। তবে একজন প্রকাশকের সারা বছরই বই করা উচিত, আমরা চেষ্টা করি, কিন্তু আমরা যেহেতু পাণ্ডুলিপি পাই না সেভাবে প্রকাশ করতে পারি না। কিন্তু আমাদের এখানে কতগুলো উৎসব হয়, প্রতিটা উৎসবেই আমাদের বই দেওয়া হওয়া উচিত বলে আমি মনে করি। তাই আমরা পাণ্ডুলিপির প্রবলেমের কারণেই আমরা এগুলো প্রকাশ করতে পারি না, তবে হওয়া উচিত। আর ফেব্রুয়ারি মাসে আমাদের সব লেখকরাই চান যে, কারণ এটা একটি বড় একটি মেলা হয়, আমার মনে পৃথিবীতে এরকম মেলা আর কোথাও হয় না, 1 মাস ব্যাপী হয়। এরপরেই হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা, যেটা 12 দিন ব্যাপী। ম্যাক্সিমাম মেলা পৃথিবীর বিভিন্ন দেশে হয় ভিতরে, ইনডোরে হয় না, আউটডোরে এত বড় মেলা কোথাও আর হয় না, 1 মাস ব্যাপী। এবং আমাদের ভাষার মাস, আমরা এটাকে একেবারেই শ্রদ্ধা ভরে এই মাসটাকে স্মরণ করি। আবার আমাদের এখানে আনন্দ হয়, বেদনা হয়, সব কিছুই আছে। আমাদের ইতিহাস এখানে নির্মিত হয়েছে কিন্তু এই মাসে। তা আমরা ওই মাস উপলক্ষে বই প্রকাশ করি এবং আমাদের পাঠকরাও ঠিক মুখিয়ে থাকে যে কি ফেব্রুয়ারি বইমেলায় কি নতুন বইটা বের হলো, কোন বইটা জনপ্রিয় হলো বা কোন ভালো বই। সেদিক দিয়েই বলতে পারেন যে ব্যস্ততা থাকে, এই মাসে তো বেশি ব্যস্ত থাকে, এবং আমরা ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচণ্ড ব্যস্ত থাকি। ফেব্রুয়ারি মাসও আপনার 21 তারিখ পর্যন্ত নতুন বই প্রকাশিত হয়। কারণ একজন লেখক যখন লিখেন তার এটা সন্তানের মতো লাগে, তাই আমরা সেটাকে অনার করি। এবং আমি একজন প্রকাশকও যখন একটা বই প্রকাশ করি, আমিও সেটাকে সেভাবেই ধারণ করি, যত্ন এবং ভালোভাবে মানুষের উপস্থাপন করেন, তাই ব্যস্ত থাকবেই। একেবারেই তাই। প্রকাশনা সংস্থার সাথেও আছেন আপনি, একটি কি বলবো, একটি জনপ্রিয় প্রকাশনার স্বত্বাধিকারী। সেই জায়গা থেকে একটা প্রকাশনা বিভিন্ন ধরনের বহুমুখী ক্ষেত্রের বই প্রকাশ করে। আমাদের সাথে একজন চলচ্চিত্রের মানুষও আছেন, চলচ্চিত্র পরিচালক। এই চলচ্চিত্র প্রকাশনার এই বিষয়টিতে আসলে আমাদের প্রকাশনা সংস্থাগুলোর ভূমিকা এখন কি, বা কতটুকু কাজ আসলে হচ্ছে? না, হচ্ছে না যে তা নয়, কম, এটা ঠিক আছে যে কিছু কম। যেমন আমিও একটা বই প্রকাশ করেছি চলচ্চিত্রের উপরে, মোমো রহমানের, এবং আরও বেশ কিছু বই বেরিয়েছে, কিন্তু চলচ্চিত্রের উপরে পাঠক কম, সব বইয়েরই পাঠক কম। তবে একটি লক্ষণীয় বিষয় যে আমাদের জন্য খুব শুভ লক্ষণ যে এখন আমাদের পাঠকদের ভেরিয়েশন এসছে। আমরা শুধু গল্প, উপন্যাস, কবিতার মধ্যে নেই। এই যে আবৃত্তির বই, আমার পাশেই আছেন, ভালো চাহিদা আছে আবৃত্তির, মানুষ শিখতে চায়। প্রবন্ধের বই পড়েন এবং গবেষণার বই একটা ব্যাপক চাহিদা হয়েছে আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়। এবং আমাদের বইয়ের ব্যাপক চাহিদা কিন্তু পশ্চিমবঙ্গ হয়েছে এখন। আমরা এবার যদিও দুর্ভাগ্য আমরা মেলা করতে পারিনি, আমাদের প্রচুর বইয়ের চাহিদা আছে ওখানে। তাই আমি মনে করি যে ভেরিয়েশন আসছে, অনেক বই, শুধু চলচ্চিত্র না, সব বিষয়ের উপরে বই থাকা উচিত। এবং বই হচ্ছে, কিন্তু হয়তো পরিমাণে কম হতে পারে। লেখাও সবাই তো চলচ্চিত্র নিয়ে লিখতে গেলে তো সেই বিশেষজ্ঞ হতে হবে, মতিন ভাইদের মতো লোক লাগবে, আমি তো লিখলে বুঝবো না। আচ্ছা, হ্যাঁ, প্রকাশনা সংস্থা আমরা আশাবাদী তাদের কাছ থেকে যেরকম কাজ যেন আরো আসে। আপনি বলছিলেন যে নতুন ধারার লেখকের মধ্যে যে কবিতা লেখার ধারা বা অন্য কিছু আরো আসছে, যেমন শিমুল পারভীনও এমন একজন ধারার লেখক যিনি লিখছেন, তার কাছে আমরা কিন্তু আবৃত্তিও সবসময় শুনি, আজকেও শুনতে চাই। তবে সে একটু প্রিপারেশন নেই। আমরা এর মধ্যে আমাদের সাথে যেহেতু মতিন রহমান আছেন এবং চলচ্চিত্রের প্রকাশনা নিয়ে একটু কথা বলছিলাম, সেটা নিয়ে একটু শুনতে চাই। এই যে তিনি বলছিলেন
যে আপনাদের মতো লোকজন আসলে দরকার, একজন মতিন রহমানও যদি আসেন তাও আসলে আমরা অনেক কিছু পাবো, এই জায়গায় আসলে আপনি কি বলবেন বা কি যুক্ত করতে চান? না, মনির ভাই অনেক সুন্দর একটা আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমি সৌভাগ্যবান যে ওনার মুখ থেকে, কণ্ঠ থেকে আমি এরকম কিছু শুনবো। আমরা কেন লিখি না এটাও একটা বড় প্রশ্ন আর কি। চলচ্চিত্রের বই লিখতে গেলে তাকে যে সময় দিতে হয়, তার যে অধ্যয়ন করতে হয়, এই সময়টা অনেক নির্মাতা, অনেক লেখকের থাকে না আর কি। এটা একটা শিল্পকলার একটা আলাদা অংশ আর কি সৃষ্টি করা। এবং যেমন ভারতীয় বহু পরিচালক বলছে যে একজন চলচ্চিত্র নির্মাতা যে শ্রম দিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করে, ঠিক একইভাবে একজন লেখক চলচ্চিত্র লেখে একই রকম শ্রম দিতে হয়। হয়তো সেই শ্রমের অভাবে লেখা হচ্ছে না, তবে আমি খুবই আনন্দিত যে উনি উৎসাহ প্রকাশ করেছেন। আমরাও এখন লিখছি, বা আমরা যাদের লেখার জন্য উৎসাহ দেখাচ্ছি তাদেরকেও বলবো যে চলেন আমরা লেখা শুরু করি। কারণ একটি শিল্পকে বাঁচাতে গেলে শুধু সেলুইডে বা ফ্রেমে ধরে রাখলে তো হবে না, পাঠকের জন্য তো কিছু খোরাক দিতে হবে। এই জন্যে মনির ভাইয়ের সাথে আমাদের একটা আত্মিক সংযোগের একটা সূত্র তৈরি হলো। এর জন্য আমরা যারা সিনেমা নিয়ে লিখতে চাই তারা খুবই উপকৃত হলেন। আজকের আয়োজনের মধ্যে দিয়ে যেন সেই পথ আরো একটু সুপ্রসারিত হয়, এটাও আমরা প্রত্যাশা করব। তৃতীয় মাত্রাকে এই জন্য না, তৃতীয় মাত্রা সরি, আমাদের তারকা ধন্যবাদ যে কোইন্সিডেন্টালি একটা সুন্দর আমি চলচ্চিত্রের একজন নায়িকা আমাদের সেই বলেন সে কথাটা, সুচন্দা, কোহিনুর আক্তার সুচন্দা, তার একটি বই বেরিয়েছে, খুবই দৃষ্টিনন্দন, অবশ্যই লেখাও ভালো, তবুও মতির সাথে আলাপ হচ্ছিল, বিশাল কলবরে আর কি করেছি আমরা, ভালো ব্যাপক, এবং আরো করার ইচ্ছা আছে এরকম। আমরা যারা আমাদের দেশের প্রবীণ যারা আছেন, আসলে বই কিন্তু একটা ইতিহাস, ছবিও একটা ইতিহাস, বই থাকবে। হ্যাঁ, কখনো আপনার এখন হয়তো ফেসবুক দেখেন আজকে আছে কালকে নেই, কিন্তু একটি বই 100 বছর 200 বছর পরে গবেষণার কাজে আমরা চাই যে এরকম আরো বই হোক। এবং অনেকেরই বই বেরিয়েছে আমাদের যারা সুপারস্টার ছিল। আমি এবারে একটা বই প্রকাশ করেছি, আমি অনেক বই এবারে প্রায় 100 মতো বই প্রকাশ করার মধ্যে আমার পছন্দের একটা বই আমি নিজে চুজ করেছি, যে আমাদের এই যে ফুটবল, মেয়েরা যে ফুটবল খেলে আমাদের যে সম্মান বয়ে আনলো, আমি মাথায় আমার এসছে যে এদেরকে আসলে অজপাড়াগায় থেকে, মানে এদের জীবন দেখলে খুবই কষ্ট করে, তাই আমি একটা দিয়েছি সুদীপ্ত আনন্দ নামে একজন স্পোর্টস রিপোর্টার, সে একটি বলে স্বপ্ন ছোঁয়া সোনার কন্যারা, আমি এই করেছি, মেলায় এসছে বইটা। এবার কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মেলায় পাওয়া যাচ্ছে। মানে এটা হলো আমার পছন্দ, আমি খেলাধুলাকে বেশি ভালোবাসি। যেমন আমি রাগবির একটি বই প্রকাশ করেছি। খেলাধুলা নিয়েও আসলে বইয়ের প্রকাশনাগুলো নিশ্চয়ই সবারই, আমি বললাম সব ক্ষেত্রে প্রকাশকের দায়িত্বই থাক, প্রকাশকের বই প্রকাশ করে সমাজের সব, শুধু খালি উপন্যাস, গল্প, কবিতা তো আছেই পৃথিবীতে সব, কিন্তু এই যে বলো চলচ্চিত্র, এটা তো ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা তো হয়তো একটা ছবি দেখি 2 ঘন্টা শেষ করে দিই, কিন্তু আসলে এটার পিছনে যে কত শ্রম, কত কঠিন পরিশ্রম, যেমন আমরা যখন একটা বই প্রকাশ করি তার পিছনে অনেক পরিশ্রম আছে। সত্যিই তাই। শিমুল পারভিন আছেন আমাদের সাথে, তিনিও লেখালেখির সাথে সম্পৃক্ত এবং অনেক ধরনের বই লিখছেন। আমরা আবৃত্তি শুনতে শুনতে আজকে বিদায় নিব, তার আগে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কি ধরনের বই লিখতে আসলে আপনি এখন পছন্দ করেন, বা ভবিষ্যতে আসলে কি করার ইচ্ছা আছে বই নিয়ে লেখালেখির জগতে? আসলে কবিতা লিখতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য লাগে, যেহেতু আবৃত্তি নিজে করি, উচ্চারণে নেই, নিজের বুঝি যে কোথায় ছন্দটা কেমন, তালটা কেমন হচ্ছে, এই নিয়ে খেলা করতে হয়। এখন তো কবিতা অনেক চেঞ্জ হয়েছে, একটা ফিউশন, মানে ভেঙে চুরে আমরা এটার সাথে ওটা, মানে আগের মতো আর ওইরকম নেই। কবিতাটাকে আমরা একটা অন্যরকম একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছি। মানে এখন পয়সা দিয়ে টিকিট কেটে কবিতা অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান দেখতে যায়, এবং ওনারা কবিতার বই, মনির ভাই এবং অন্যান্য যারা প্রকাশক কবিতার বই বের করতেও আগ্রহী হচ্ছেন এইসব কারণে। আগে একটা সময় বের করতে চাইতেন না কবিতার বই, বলতেন যে এটির কাটতি নেই, এটি কেনে না কেউ। কিন্তু এবার যেমন আমি মনির ভাইকে এটা নিয়ে আলাপ করছিলাম, কথা প্রকাশ কবিতার বই বের করে না কখনো, কিন্তু আমার পাণ্ডুলিপিটি দেখে পছন্দ করেছেন এবং ওনারা বই বের করেছেন। অনেক বই ইতিমধ্যে বিক্রিও হয়ে গেছে। এটি আমাদের কবিদের অনেক দায়িত্ব থাকে। একটি কবিতা একটি দেশকে জাগিয়ে তোলে। একটা কবিতা আপনি ইতিহাস দেখলে বুঝবেন, শুধু একটি কবিতা সব না। আমাদের বিখ্যাত শামসুর রহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, যা দেখেন কিছু কিছু কবিতা আমাদের সংগ্রামের
সব জায়গায় আমাদেরকে অনুপ্রাণিত করে। সত্যি, এবং কবিতা স্বল্প কথায় মনের গভীরতম ভাব অবশ্যই আমি আমার মন ভালো না লাগলে আমি কবিতা পড়ি। শিমুল পারভিন, কথা কবিতায় চলে যাচ্ছি। আমার কবিতার শিরোনাম, যেহেতু আমি আইনের লোক, একটু আইনের একটা ব্যাপার নিয়ে একটা কবিতাটা। ভালোবাসার তামাদি হয় না, জীবনের যত আনন্দ জমা আছে অ্যাকাউন্টে তামাদি হয়নি আজও, যত ভালোবাসা ফুরিয়ে যায়নি বাসি ফুলের গন্ধ মেখে গায়ে, এসো তার সবটুকু আজ নিঃশেষে খরচ করি এই অবেলায়। ডে ইন ডে আউট মনোটোনাস অভ্যেস ছেড়ে প্রতিযোগিতার কামড়াকামড়ি পেছনে ফেলে চলো হারিয়ে যাই কিছুটা সময় নিজের জাগতিক উন্নতির জন্য। এই স্পেস এজে আর কতটুকুই বা ধরে রাখা যায়, চলো ভারশূন্য রাখি আমাদের মন। যে প্রাপ্তির মান ও ওজন জানা নেই তার দাম তো অনেক জীবনে, আস্থায় হিসেবের হাজার দিনের মধ্যে এই একটি দিনকে চলো দামি করে রাখি সব হিসেবের বাইরে। এই দীর্ঘ শীতল পথের মাঝামাঝি এসে উষ্ণ আশ্রয়ে চলো জিরিয়ে নেই কিছুটা সময় আমাদের অ্যাকাউন্টে জমানো সব ভালোবাসা যা তামাদি হয়নি আজও, এসো ভাগাভাগি করে খরচ করি এই অবেলায়। বাহ, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর। লেখক প্রকাশকের সম্পর্ক আসলে আজকের আলোচনার মধ্য দিয়ে অনেকটা ফুটে উঠেছে। যে বললেন যে আপনার প্রথম প্রকাশ ছিল আসলে আমি একটা কথা শুধু বলতে চাই যে একজন প্রকাশক চাইলে একজন লেখককে সত্যিকারের লেখক বানাতে পারে। আমি মনে করি যে আমার আজকে যে 57টা বই বের হয়েছে সব ক্রেডিট আমি দিতে চাই আমার প্রকাশকদের। তাদের জন্য আমি যেটুকু যা লিখেছি তারাই আমাকে বলেছেন যে এভাবে লিখবেন, এভাবে দেবেন, এটি পাণ্ডুলিপি হলে ভালো হয়। প্রথম আমি কৃতজ্ঞতা জানিয়েছি মনির ভাইকে, অবশ্যই আজকে সবার মাধ্যমে আমি সবসময় বলি প্রথম বইটি যদি উনি প্রকাশ না করতেন সেই 11 সালে ছোট মানুষ প্রথম পাণ্ডুলিপি, ভারী পাণ্ডুলিপি, বাচিক শিল্পের প্রথম পাঠ, এরকম একটি বই উনি বের করলেন এবং বই বের করতে যেহেতু কোনো খরচ লাগে না, উল্টা ওনারা পাণ্ডুলিপি নিলেন এবং ধ্রুবয়ে সেটি প্রচ্ছদ করে দিলেন। জীবনের এই প্রাপ্তিটুকু আমার সাথে সারা জীবন আমার এই পাওয়াটাকে প্রলম্বিত করে নিয়ে যাবে। আমি মনে করি যদি কখনো আমি একটুখানি শিমুল পারভিন হতে পারি ক্রেডিটটা অবশ্যই মনির ভাইয়ের হাত ধরেই যাবে। মনিরুল ইসলামের বিষয়ে কি বলবেন? এই যে লেখকদের এত এত কৃতজ্ঞতা এবং লেখকদের তৈরি করার যে ব্যাপার একটি প্রকাশনা সংস্থা বা প্রকাশকের হাত ধরে, এই জায়গাটা নিয়ে আসলে আপনার কি ভাবনা? না, আসলে এটা খুব আনন্দের ব্যাপার। আসলে একজন লেখককে সে তো আর নিজে নিজে পাঠকের যেতে পারবে না। একটা বই প্রকাশিত হলে, বই লিখলো অনেক, কোনো বই প্রকাশ হলো না, পাঠকরা পেলো না, তাহলে কিভাবে জানবে? পাঠকরাই তো আমাদের মূল প্রাণ। পাঠকই আমাকে বলবে কি ভালো লেখা। যিনি ভালো লিখবেন পাঠকরাই খুঁজে নেবেন, ভালো না লিখলে পাঠকরা চাইবেন না। তাই আমরা মনে করি, আমি একজন প্রকাশক হিসেবে মনে করি প্রতিটা ভালো লেখাই ভালোভাবে উপস্থাপনা উচিত, পাঠকদের সামনে যাওয়া উচিত। তাই আমরা চেষ্টা করি, আমরাও চেষ্টাই করি, আমরা অনেক চেষ্টা করি এবং এর সাথে অনেক জড়িত থাকেন সবাই মিলিত। লেখক তো চেষ্টা করেনি, তার লেখনের মাধ্যমে, মেধার মাধ্যমে, আর আমরা সেটা মানুষের সামনে উপস্থাপন করি, এইটুকুই। আচ্ছা, বইমেলা জুড়ে তো আমরা বিভিন্ন রকম চিত্র দেখতে পাই, পাঠকদের উৎসাহ এবং দর্শনার্থীদের ভিড় সব কিছু আছে, সেখানে লেখক এবং প্রকাশকদের আড্ডা কেমন জমে? অনেক হয়। এই 1 মাস আমরা খুব আনন্দে থাকি এবং মনে হয় যেন আমরা লেখক প্রকাশক একটা পরিবার, আমরা একসাথে থাকি, অটোগ্রাফ দিচ্ছে লেখকরা, আমরা খাওয়া দাওয়া করি, না যাই হোক এটা খুবই। এবং এই বই মেলায় আমি বুঝতে পারি, আমার পাঠকের চাহিদাটাও বুঝতে পারি, আমরা এইটাও একটা দেখতে পারি যে কী ধরনের বই। এই যে বললাম না কেন, এখন অনেক বিষয় আমাদের দেশে এই প্রযুক্তির যুগে অনেক, সেই জন্য বললাম। আমি তো বললাম চলচ্চিত্রের পাঠক আছে, অনেক চাহিদা আছে, মানে যারা প্রয়োজন তারা মূল্যবান বইটা খুঁজতে চায়। অনেক ছেলেমেয়ে তো চলচ্চিত্রে যেতে চায়, বই তো পড়তে হবে। মতিন রহমান, এবার কি বইমেলায় যাওয়া হয়েছে? হ্যাঁ, আমি গিয়েছি, কিন্তু মানে অর্ধেক বইমেলা দেখেছি, বাকিটা দেখতে পারিনি আর কি। শুধু বাংলা একাডেমি চত্বরে আমি কিছু গিয়েছি, কিছু বই পুস্তক কিনে চলে আসছি। তবে আমি যাব, আমার নিয়মিত ছাত্ররা রেগুলার যাচ্ছে, তারা বই সংগ্রহ করছে, নাম তালিকা সংগ্রহ করছে। একসময় যে সবাই যে ঝাঁপিয়ে পড়বো বই কেনার জন্য আর কি। তবে হ্যাঁ, মনির ভাই যেটা বলছিল যে নানামাত্রিক লেখা আমাদের দেশে আসা উচিত, শুধু নাটক কবিতাই আসবে, সিনেমা আসবে তা না। মানে একটা দেশের শিল্প সভ্যতা সংস্কৃতি তো শুধু সিনেমার উপর থাকে না বা গান কবিতার উপর থাকে না, তাই না?
প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ জানতে চায়, বুঝতে চায়, বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে বুঝতে চায়, অর্থনীতি নিয়ে বুঝতে চায়। তো সব ক্ষেত্রে লেখকের হলে আসলে আমাদের বই পড়ার কোনো বিকল্প আসলে বই পড়ার কোনো বিকল্প, আর ভালো বই একসময় এর পাঠক তৈরি এমনিই হবে, আজ হচ্ছে না কাল হবে। না না, পাঠক আছে আমাদের। বই প্রকাশের এই যাত্রা আসলে আমাদের যেন কখনো থেমে না যায়, সত্যি তাই। শিমুল পারভীন, এই যে আড্ডার ব্যাপারটা জিজ্ঞেস করছিলাম, ওটা আপনি কেমন এনজয় করেন যদি একটু শুনি? আমার তো বিকাল হলেই আমি অস্থির হয়ে যাই মেলায় যাওয়ার জন্য। তো মনির ভাইও দেখেছে প্রতিদিনই আমি একটু, আমার যেহেতু অনেক বই, 57টা বই, অনেকগুলো স্টলে, তো আমার সব জায়গায় একটু একটু করে আমি যাই। তো সব প্রকাশকের সাথেই দেখা যায় আমাদের একটু বসে চা খাওয়া, একটু আড্ডা দেওয়া, এবং পরবর্তীতে কি করব তখন থেকে কিন্তু প্ল্যানিংটা শুরু হয়ে যায়। আড্ডা হয় আমাদের, আর ওই যে প্রকাশকদের সাথে কথা বিনিময়, তখন একটা থট দিয়ে দেয় যে নেক্সট ইয়ার এরকম একটা বই কিন্তু বের করতে হবে। এখনই যেমন আবৃত্তি শিলন বের করার পরেই আমার ওই প্রকাশককে বলছেন পরবর্তীতে আপনার বক্তৃতার বইটা কিন্তু আমি করব, বিতর্কের স্ক্রিপ্টটাও রেডি করে রাখবেন। আরেকটি প্রকাশন থেকে বলছে আপনার উপন্যাসটা আমার সেকেন্ড এডিশনও শেষ হয়ে গেছে, গত বছরে বের হওয়া বাহির পানে চোখ মেলেছি, এটি নি প্রকাশন থেকে বের হয়েছিল, সেকেন্ড এডিশন এই 1 বছরে শেষ হয়ে গেছে। তো আমাকে আরও একটা মাথায় চিন্তা দিল যে একটা প্ল্যাটফর্ম এরকম করে একটা উপন্যাস দিলে আমি খুব আগ্রহী ছাপতে। তো এই আর কি, আড্ডার মাধ্যমে আমাদের লেখার ইনগ্রেডিয়েন্টস তৈরি হয়ে যায়। হ্যাঁ, সেটাই এখনো চলছে। এই যে আমার কাছে এখনই আমার হোয়াটসঅ্যাপে আশরাফ কায়সার, তার একটি বই যে দেশে সবাই বিদেশি, বই করতে সে পুরো করতে পারেনি, আজকে লাস্ট পাঠালো। কারণ হয়তো পারবো, পারি কি জানি না। এবারের বইমেলা তো নিশ্চয়ই সম্ভব হবে না। বইমেলা না হলে কি হলো, নেক্সট বইমেলার পরে হবে। আমরা এই মানে আমাদের এই ধারা থেকে ভেঙে আসতে হবে। শুধু বইমেলায় কেন বই বের হতে হবে? অবশ্যই বই বেশি হবে বইমেলায়। সারা বছর আমি সারা বছর বই চাই, লেখা চাই, পাণ্ডুলিপি চাই। মনির ভাইয়ের কথায় আমি একটা আমার কষ্টের কথা বলি। ঈদ আসলেই কি সিনেমা? সারা বছর কি বিনোদন হিসেবে বন্ধ থাকবে, মানুষ বিনোদন দেখবে না? তো আমরা ঈদের জন্য ছবি বানাই, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডের জন্য নাটক বানাই। তো সারা বছর মানুষ কিভাবে বিনোদিত হবে? আগে তো 52টা ছবি 52 সপ্তাহে রিলিজ হতো, কখনো 78টা ছবি রিলিজ হয়েছে। সারা বছর ধরে মানুষ আনন্দের মধ্যে আছে। তা আমিও মনে করি বই সর্বদাই তৈরি হোক। শুধু হ্যাঁ, নিশ্চয়ই ভালো বই, প্রতিযোগিতামূলক বই আপনার আসবে, 21-তে আসবে, সেটা কম্পিটিশন করে ভালো কিছু আসবে। কিন্তু প্রতি বছর সময় ধরেই ধারা একটা হয়ে গেছে যে পাঠকরাও বসে থাকে বই মেলায় কি বই আসলো, নতুন বই। আমি যখন একটা বই পড়ি না পড়লে ওইটাই আমার নূতন, 100 বছর আগে হোক, 10 বছর আগে হোক, আমার জন্য নূতন। ওই দিনই আমাদের পাঠকরা দেখি ফেব্রুয়ারি মাসে কি বই বেরোয়, নতুন বই, এটা খোঁজে। এটা পাঠকদের, এটা একটা আনন্দ, তাদেরও আনন্দ, এবং সারা বছর টাকা জমিয়ে রেখে বই কিনে আমরা দেখি। তো আমাদের একদম বাস্তব অভিজ্ঞতা আছে। আবার একটা এক্সপেরিয়েন্স থাকে যে বইমেলায় একটু সুলভ মূল্যে বই কিনতে পারবে, কিংবা তখন অনেক ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট থাকে। এখন তো অনলাইনেও অনেকে বই কেনেন, ঘরে বসে বই পেয়ে যায়। অনলাইনে বেশি কিনে আর কি। হ্যাঁ, আমরা এটা এখন অনলাইনের উপরে, প্রযুক্তির কাছে তো আপনার যেতেই হবে। আচ্ছা, যে প্রকাশনার ব্যাপারটা, চলচ্চিত্র যেমন আমরা প্রচারের বিষয়ে অনেকগুলো মাধ্যম রয়েছে, বই প্রকাশগুলো বইমেলা ছাড়া এমনি সময় সাধারণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতিগুলো আসলে কি? এটা একটা কষ্টের ব্যাপার আমাদের, কারণ আমাদের এই 1 মাস বইমেলা নিয়ে প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স যেভাবে মাতামাতি করে সারা বছর কিন্তু করে না। আমরা অনেক দাবিও জানিয়েছি যে পত্রিকাগুলো আমাদের জন্য বিজ্ঞাপন একটু কমান, কিন্তু এখন আরেকটা মাধ্যম চলে আসছে, ওইটা বেটার, অনলাইন। আমরা এখন প্রচুর বইয়ের বিজ্ঞাপন যায় এবং অনলাইনে সব মানুষ জানতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে, এগুলোতে। সেটা একটি বড় লক্ষণ, মানুষ জেনে যায় কি বই হয়। এই যে অনলাইন মাধ্যমগুলোতে এখন বই চলে আসা, এই মাধ্যমটাকে, এই প্ল্যাটফর্মটাকে আসলে একজন প্রকাশকের জায়গা থেকে আপনি কেমন এনজয় করেন? খুব ভালো। আমি মনে করি একজন পাঠকের জন্য আমার তো বইটা একজন পাঠককে খুব সহজে পৌঁছে দেওয়া অনলাইনে খুব সহজ। আমরা যার জন্য একটি বই প্রকাশ হওয়ার পরেই আমরা অনলাইনে এগুলোকে করে দিই, ওয়েবসাইটে দিয়ে দিই, যাতে পাঠকরা সহজে জানতে পারে। পাঠক দেখে, যারা বই পড়ে তারা ওগুলোর পর্যন্ত এখন তো একটি গ্যাজেট থাকলেই যথেষ্ট, দেখতে পারে। আমি মনে করি এটা আমাদের জন্য খুব ভালো লক্ষণ। এবং আপনি কেন নেবেন না, টেকনোলজি আপনি কেন নিতে হবে? তো আপনাকে আগে একটা বই প্রকাশ করতে অনেক সময় লাগতো, এখন তো লাগে না। এই যে বললাম, আমাকে এখনই পাঠিয়ে দিয়েছে, আমি আমার সেকশনে ওইখানে পাঠিয়ে দিয়েছে, করে ফেলবে।
সত্যিই তাই। আবার আরেকটা ব্যাপার রয়েছে, অনেকে এখন ইবুক পড়তে পছন্দ করেন, বা ইবুকের প্রযুক্তির নতুন যে ধারা সেখানে ইবুক আসছে। আপনার কি মনে হয় যে বইয়ের পাতা উল্টে আমরা যে বইটা পড়ছি আর ইবুকে আসলে যেটা পড়ছি সেটার মধ্যে পার্থক্য কোন জায়গায়, বা কোনটা আপনার কাছে ভালো লাগে? অনেক পার্থক্য। আপনি বলেন ইবুক নতুন আসছে, ওয়েল খুব দ্রুত করা যায়, কিন্তু তারপরেও একটি মলাট বাঁধা একটি বইয়ের গন্ধই আলাদা হয়। পাতা উল্টাবো, বই পড়বো, আপনি মনে করেন অনলাইনে সারা পত্রিকার ভিতর রাত 12টায় পড়ে ফেলতে পারি, তারপরে সকালে ঘুম থেকে উঠে যখন দেখি যে ওই পত্রিকাটাই আমাকে দেখতে ভালো লাগে, তারপর ওইটাই দেখতে হয়। তাই আমি মনে করি বই থাকবে আজীবন, বই কখনো হারাবে না। অনলাইন থাকবে, যত প্রযুক্তি আসবে সেটা আরও বেশি প্রচার হবে, পাঠকরা খুব সহজে পাবে, তারপরও বই যে অনলাইনে পড়বে সেও একটা বই সংগ্রহ রাখে। সত্যি তাই। শিমুল পারভিন আছেন, যিনি লিখেন, যিনি বই পড়েন, এই জগতের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই যে বই পড়ার যে একটা প্ল্যাটফর্মের পরিবর্তন, আমাদের ইবুকের কথা বলছিলাম, এখন আবার বই শোনেন অনেকে, বই পড়ে শোনেন, সেটি আবার বইয়ের পাতা উল্টে বই পড়ার ব্যাপারটা আছে। এই যে পরিবর্তনগুলো একজন লেখক হিসেবে কেমন লাগে আপনার এগুলো দেখতে? আমার কাছে হার্ড কপি ভালো লাগে, এই গন্ধটা নিতে, আর এটার একটা ভিজুয়াল থেকে কাল্পনিক একটা ব্যাপার ওর ভিতরে। আমি যে বই যখন পড়ি সেটি যখন আবার সিনেমা আকারে বা কখনো কোথাও দেখেছি কোনো বই, ওই মজাটা পাইনি। পড়ার মধ্যে যে মজাটা, যে আমার নিজের কল্পনার জগতে আমি যে একটা চিত্র তৈরি করি, আমার সেই চিত্রায়ন করার ক্ষমতাটা কিন্তু তখন তৈরি হয়, যে আমি ক্যারেক্টারগুলোকে এইভাবে ভাবি, কখনো কখনো নায়িকার সাথে নিজের মিলাই, এই ব্যাপারগুলো কিন্তু বই পড়ে পড়েই হয়েছে। কিন্তু ওই শুনে বা আমার ইয়ে করে, অবশ্যই প্রযুক্তির কাছে তো আমাদের যেতেই হবে, কিন্তু কেন জানি না হার্ড কপির মজাটাই আলাদা। আর বই সংগ্রহ করাটাও আমার কাছে একটা আর্ট মনে হয়। আমার বাসায় খুব রিচ একটা লাইব্রেরি আছে, এটি নিয়ে আমি সত্যি খুব গর্ব করে বলি। আমার প্রায় 10,000 বইয়ের লাইব্রেরি, আমার 3 রুম, এবং আমার কোনো ফার্নিচার নেই সেখানে, শুধু বই আর বই। তো এই যে বই আমি কালেক্ট করি, এটাও আমার কাছে একটা, আমার ওই পয়সা জমিয়ে জমিয়ে, এখনও আমি এই পরিণত বয়সে এসেও আমি পয়সা জমিয়ে জমিয়ে বই, মেলার শেষ দিকে আমি লিস্ট করতে করতে প্রায় 80-90টা বই আমার হয়ে যায় কেনা। নিজের বই যেমন দেই, অন্যদের বইও আমি কিনি। তো আমি মনে করি হার্ড কপি পড়া এবং কাছে থাকা, মাথার নিচে রাখা, ভাঁজ করে আন্ডারলাইন করা, এই মজা থেকে আমি বের হতে চাই না জীবনেও। এটি আমার কাছে অনেক বড় একটা আনন্দের জায়গা। মতিন রহমান, আপনার কাছে একটু ফিরবো। আপনি তো ওই যে বইয়ের পাতায় যা পড়ি বা স্ক্রিপ্টে যে লেখাগুলো থাকে সেগুলো আবার চিত্রায়ন করে আমাদের চোখের সামনে আসলে ফুটিয়ে তোলেন। এই যে বিভিন্ন বই থেকেও কিন্তু অনেক চলচ্চিত্র নির্মাণ হয়, সেগুলো চরিত্রগুলো আসলে ফুটিয়ে তোলা হয়, এবং বই পড়ে অনেক সিনেমা আমরা দেখতে যেতাম বা যাইও এখনো। আসলে আপনি আসলে এই জিনিসগুলো আসলে কিভাবে দেখেন? একটা বই থেকে সিনেমাতে একটা দৃশ্যায়নে তুলে ধরা একটি চিত্র, এটা কত চ্যালেঞ্জিং হয় একজন পরিচালকের জন্য? বিষয়টা মানে আমিও বই কিনি, বই পড়ি, এবং আমারও লাইব্রেরি আছে। আমিও এই বাইন্ডিং বই খুব পছন্দ করি। এর একটা আলাদা স্মেল আছে, এটার স্পর্শ একটা অন্যরকম আছে। কিন্তু এমন কিছু দুর্লভ বই আছে যেগুলো হয়তো আমরা পাচ্ছি না। আমাদের এডুকেশন সিস্টেমে চালানোর জন্য আমরা বাইরের কিছু বই পিডিএফগুলো পড়ে থাকি আর কি, কিন্তু তারও একটা কপি রাখার চেষ্টা করি আমরা। আর একটা যেটা জিনিস বললেন, যখন আমি একটা কবিতা পড়ি, যখন একটা গল্প পড়ি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিতরে ওটা ভিজুয়াল তৈরি হয় আজ ডিরেক্টর হিসাবে। এবং আমার যে ছাত্রগুলো আছে তাদেরকেও আমি বলি, বা অঞ্জন স্যারের কথা আজকে উঠলো, উনিও বলেন যে যা কিছু দেখবে সেটা ভিজুয়ালি ভাববে, যেহেতু তোমার কাজই হলো ভিজুয়ালি রিপ্রেজেন্টেশন করা আর কি। তো সেই জন্যে মানে সেটা হয়তো তো পুরো গল্প হচ্ছে না, একটা দৃশ্য মনে হচ্ছে যে এই দৃশ্যটাকে এইভাবে তৈরি করা যায়। তো এটা যে যার জায়গা থেকে, এখন মনে করেন এই যে আপার একটা কবিতা পড়ে যদি কোনো গীতিকার মনে করে যেটা আমি সুর করব, তো তার দায়িত্ব থেকে কিন্তু সে সঠিক কাজটাই করছে আর কি, তাই না? তো এই জন্য একটা বইয়ের বহুমুখী আবেদন আছে। আপনার আবেদন আছে বিধায় আমার মনে হয় এই শিল্পের প্রতি বেশি মনোযোগী দেয় না, মনোযোগীর প্রচুর আবেদন আছে সব ক্ষেত্রে। কতগুলো ব্যাপার থাকে, প্রচ্ছদ, ভিতরের অলংকরণ, উৎসর্গ, ফ্লাপের লেখা, পিছনের যে সারাংশ, ফ্লাপে আপনার একটা বইয়ের তো অনেকগুলো ব্যাপার থাকে যেটা শুনলে বা অনলাইনে ওইগুলোর মজা তো নেওয়া যাবে না। এই যে দেখলে কালার কম্বিনেশন কত সুন্দর হলো প্রচ্ছদটা, প্রচ্ছদও কিন্তু একটা দারুণ শিল্প, যেটাকে আকর্ষণ করে অনেকে বই কিনতে যায়। প্রচ্ছদ এবং নামকরণ আর কি।
চলচ্চিত্র বা সিনেমা যেমন অনেকগুলো শিল্পের একটা সম্মিলন ঘটে, এখানে বইয়ের ক্ষেত্রেও আসলে তাই। আমরা হয়তো শুধুমাত্র লেখাগুলো পড়ে মনে করি একজন লেখকই শুধু সেটি লিখছেন। আয়োজনের একেবারে শেষ দিকে একটি প্রশ্ন দিয়ে আমি আসলে শেষ করবো বা ইতি টানবো সেই জায়গায়, যে এখন বর্তমানে যে কম্পিটিশনটা শুরু হয়েছে বই আর চলচ্চিত্রের মাঝে, যে এখন মানুষ দেখতে বেশি পছন্দ করে পড়ার থেকে, একটা বই পড়ার থেকে একটা সিনেমা দেখতে বা একটা সিরিজ দেখতে বেশি পছন্দ করে। আমাদের কাছে আজ দু ক্ষেত্রের মানুষই আছে বা দুই জগতের মানুষই আছে, এবং আমাদের চলচ্চিত্র পরিচালক এই বিষয়ে আসলে কি বলবেন, যে বই পড়ার সিনেমাকে সবাই যে এক করে ফেলছে এবং সিনেমাটাকে বেশি প্রেফার করছে, এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? আমরা সবকিছু দেখতেই ভালোবাসি, এটাই নিয়ম আর কি। আমার মা আমাকে কতটুকু ভালোবাসতেছে, আমার রান্নার টেবিলে কত ভালো খাবার দিচ্ছে, আমার স্ত্রী কতটা আমাকে দেখছে, পছন্দ করছে, এই দেখার জগৎ থেকে তো আমি সরতে পারবো না। তবে আমি একটু যারা লেখক যারা লিখছেন, নিয়মিত গল্প লিখছেন, কবিতা লিখছেন, তাদের কাছে আমার অনুরোধ, দেখেন ভারতীয় বহু লেখক একটা সময় আমাদের যৌবনকালে আমরা পড়েছি, কিন্তু সবার উপন্যাস পড়ে কিন্তু আমরা কল্পনা করতে পারতাম না সিনেমা। কিন্তু আশুতোষের একটা উপন্যাস যদি পড়ি, নিমাই ঘোষের একটা উপন্যাস যদি পড়ি, তখন সঙ্গে সঙ্গে কল্পনার মধ্যে চলে আসে। এরকম একই ক্ষেত্রে বাংলাদেশে বহু লেখক আছে যা পাঠ করে কিন্তু আপনি বুঝবেন, বা ভারতীয় কমল কুমার মজুমদারের বই পড়ে কিন্তু আপনি কোনো কনসেপশন ক্লিয়ার না যে এটা আমি কিভাবে শুট করব, কিন্তু পাশাপাশি তারাশঙ্কর পড়েন, আপনাকে কিন্তু বলে দিচ্ছে পথ এমন, রাস্তা এমন, সাপটা এইভাবে যাচ্ছে আর কি। তো বাংলাদেশের লেখক তাদেরকে যদি তারা সিনেমাকে সত্যি পছন্দ করে, যে তাদের ছবিগুলো, নাটকগুলো অথবা কবিতাগুলো সিনেমা হোক, তাহলে সিনেমার জন্য আলাদাভাবে লিখতে হবে। একমাত্র জহিরান, সৈয়দ শামসুল হক এবং ইদানিং আমাদের সৈয়দ মঞ্জুরুল ইসলাম লিখছেন সিনেমার স্টাইলের লেখা, মানে ভিজুয়াল বোঝা যাচ্ছে। হঠাৎ করে কাকটা বসলো, কৃষ্ণচূড়ার ডালটা ফুটপাতে পড়ে গেল, একটা দানব দেহের ট্রাক এসে মুচড়ে দিয়ে চলে গেল, পথটা রক্তাক্ত হলো, জয়রান। তার মানে আপনাকে কিন্তু ভিজুয়াল দিচ্ছে। তা আমরা এটা মনে হয় লেখকের কাছে এই ধরনের একটা প্রত্যাশা রাখতেই পারি। সত্যিই তাই। কারণ একটি আলোচনা আসলে হলো আপনাদের কাছ থেকে, এবং এই যে তারকা কথন সবসময় যোগসূত্র ঘটায় সকল শিল্পীদের মধ্যে, শিল্পীদের সাথে, দর্শকদের সাথে, সকলকে একসাথে বাঁধে। এই আলোচনার মধ্যে দিয়েও সেই পথ আরও বেশি সুপ্রসারিত হলো। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। সিনেমা আমাদের উত্তরোত্তর উন্নতি হোক, আমাদের সেই প্রত্যাশা, সেই সাথে বইয়ের জগৎটাও আরও বেশি সুন্দর উজ্জ্বল হোক। ভালো থাকবেন। দর্শকদের থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।